শাহবাজিত অনেক ধন্যবাদ এবং স্বাগত ৭১ জানালে সময় দিয়েছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে প্রথমত পুলিশ কমিশনার আজকে একটি বক্তব্য আমরা দেখলাম যে খুনের ঘটনার বর্ণনা তিনি দিয়েছেন। কিন্তু দুদিন আগে যখন তিনি কথা বলেছিলেন গণমাধ্যমকে তখন আরেক রকম বর্ণনা দিয়েছেন। কেন এরকম মানে তথ্যের হেরফের হলো? তানিয়া, আসলে হেরফের যদি বলি, শুরু থেকেই কিন্তু এই ঘটনার নাটকীয়তার যে মোড়গুলো নিচ্ছে, পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেই বক্তব্য নিয়েই আসলে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদম বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় মানুষ কিন্তু এটি নিয়ে আলোচনা সমালোচনা করছে। আজকে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ তিনি যে বক্তব্য রেখেছেন, আগের দিনের যে প্রথম দিন তিনি যে প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর সমর্থনেই কিন্তু আজকে তার বক্তব্য ছিল। তবে তিনি হলো ২-১ টি কথা ভিন্নতা বলেছেন। সে সে বিষয়ে গতকালকে যে সীমান্ত দাস যার হলো বক্তব্য নেওয়া হয়েছিল সাক্ষী হিসাবে। আর তার বক্তব্য রেফারেন্স টেনেছেন যে এই ঘটনা পাশাপাশি আরেকজনের কথা তিনি বলেছেন যার কাছ থেকে মাদক কিনেছে এই সিদ্ধার্থ এবং মুগ্ধ, সেই বিষয়টি তিনি তুলে এনেছেন। পাশাপাশি যে ফরেনসিক যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা ধর্ষণের কোনো আলামত পায়নি সেটি বলেছেন। এবং তারা সত্যিকার অর্থে মাদক খায় কিনা সেই মাদক টেস্ট, ডোপ টেস্ট তারা করবেন। ইতিমধ্যেই সেটি আবেদন দিয়েছেন এবং ২-১ দিনের মধ্যেই রিপোর্ট হাতে তারা পাবেন। এবং আইনগত যে দিকগুলো আছে সেগুলো তিনি তুলে ধরছেন। তবে এখনো পর্যন্ত সাধারণ মানুষের যে শুরু থেকে যে বিশ্বাস যে ৪ জনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, সেটি কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস রয়েছে। আজকে পুলিশ কমিশনার সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেয়নি। গণপরতা লিখিত বক্তব্য দেওয়ার পরেই তারা কিন্তু সেখান থেকে চলে গেছেন এবং হলো তিনি সাংবাদিকদের কোনো কথা বলেননি। আরেকটি বিষয় সেটি হলো যে যে বাড়িতে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে গতকালকে কিন্তু একটা রিউমার ছড়েছিল যে পানি ঢেলে আলামত নষ্ট করা হচ্ছে। সেটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিউটি করে আগের পুলিশ যারা চলে গেছে, নতুন পুলিশ যারা যুক্ত হয়েছে তারা ভুল করে তাদের যে মোটর সেখানে তারা সেই সুইচ দেওয়ার কারণে ওভারফ্লো হয়ে পানিটা ছাদের মধ্যে ছড়িয়ে গেছে। এবং তিনি বলেছেন যে এটা আলামত নষ্ট করার কোনো বিষয় ছিল না সেটি আচ্ছা। বলেছেন। পাশাপাশি এই ঘটনায় আরো যদি কোনো কেউ জড়িত থাকে আরো অধিকতর তদন্ত করবেন। ইতিমধ্যেই ঢাকা জি, থেকে জি, ২টি স্পেশাল টিম জি। এসেছেন। শাহবাজিত আমরা অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে সর্বশেষ তথ্যগুলো যাচ্ছিলাম। শিউল কবির সুমন, তথ্যের যে আসলে এরই মধ্যে হেরফের আমরা দেখছি এবং একই সাথে যে ধরনের কথা পুলিশ কমিশনার তার সংবাদ সম্মেলনে জানাচ্ছেন, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আসলে সেখানে কি আপনি আসলে আস্থা রাখতে পারেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি ২ দিক দিয়ে কানেক্টেড। জি। একটা হচ্ছে আমি রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আচ্ছা। আবার আপনি যদি দেখেন যে পুলিশ কমিশনার যিনি এখন আজকে রেঞ্জ ডিআইজি দায়িত্ব নিয়েছেন, উনি আর আমরা দুইজনে কিন্তু একটা সংগঠনের, উনি সেক্রেটারি, আমি জয়েন্ট সেক্রেটারি। তো ২ দিক থেকে আমি কানেক্টেড। তবে একটা বিষয় শুরুতেই কিন্তু আমার খটকা লেগেছিল, সেটা হচ্ছে যখন প্রথমবার দুজনকে নিয়ে আসা হলো যে এই দুইজন এই ৪টা লোককে ৪ জনকে মেরে ফেলছে। তো সেটা কিন্তু মানে সাধারণ মানুষ হিসেবে আমার কাছে এটা সেভাবে বিশ্বাসযোগ্য মনে হয়নি। কারণ ২ জন লোক ৪ জন লোককে কিভাবে মারবে, এটা একটা বিগ কোশ্চেন। এরপরে যেই এখন আবার নতুন করে আবার সেটারই কিছুটা আপডেট ভার্সন আসছে, আরও ভিতরে ডিটেলস তারা বলার চেষ্টা করেছে। এখানে আমার যেটা মনে হয় যে আমরা পুলিশ তো প্রথম কি করে, আগে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক যেই তথ্যটা পায় সেটাই গণমাধ্যমে দিয়ে দেয়। এখন এখানে একদিকে হচ্ছে যারা আসামি, অভিযুক্ত যারা, তারা আবার তাদের বক্তব্য চেঞ্জ করছে, আদালতে একরকম বক্তব্য দিচ্ছে, তখন আপডেটটা চলে আসে। তবে আমার মনে হয় যে এটা আরও ডিটেলসে যাওয়া উচিত, কারণ যেহেতু জায়গা জমির বিষয়টা আজকে চলে আসছে যে সিদ্ধার্থ দাসের সাথে ওনার জায়গা জমি নিয়ে অসন্তোষ ছিল, এরকম একটা কথা এসছে। তবে আমার কেন জানি মনে হয় এটা খুব আশেপাশের লোকজন এটার সাথে কোনো না কোনোভাবে হয়তো জড়িত থাকলেও থাকতে পারে।
যারা এদেরকে ইন্ধন দিয়েছে বিভিন্নভাবে, এটা আমার সাংবাদিক হিসেবে বা কৌতূহলী মনের জিজ্ঞাসা হিসেবে আমার এটা মনে হয় যে এটা দুইজনের পক্ষে এটা সম্ভব না। এখানে বড় কোনো একটা গোষ্ঠী বা কেউ এখানে আত্মীয় স্বজন হতে পারে, হ্যাঁ, এরা জড়িত এখানের মধ্যে থাকার কোনো একটা না কোনোভাবে সম্ভাবনা আসে। ইনভলভ এখানে থাকে। তো সেই জন্য আমাদের একটি প্রশ্ন আরেকটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই যে পুলিশ খুব দ্রুততার সাথে নানা ধরনের বক্তব্য দিচ্ছে তদন্তের আগেই, এটি নিয়ে একটা প্রশ্ন সবার মনে জেগেছে যে কেন তদন্তের আগেই এই ধরনের কথাগুলো বলছে। সেটা তো এক ধরনের প্রভাবের পাশাপাশি এক ধরনের সাধারণ মানুষের ভিতরে বিভ্রান্তিও ছড়াচ্ছে। এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটলো, পুলিশ এখনো কিছু বললো না কেন, আচ্ছা, একটা পুলিশের উপর একটা প্রেশার থাকে। তখন তারা প্রাথমিক যেটা তথ্য পান সেটাই তারা তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। এটা এই কারণে, একটা কারণে হতে পারে। আবার আপনার অন্যভাবেও একদিকে তো এদের প্রেশার, আবার অন্যদিকে স্থানীয় যে মানুষজন তাদেরও একটা প্রেশার আসছে। সব মিলিয়ে তারা হয়তো এই কাজটা করে বসেন। তবে প্রাথমিক আমার মনে হয় যে আরেকটু সময় নিয়ে একটা বিশ্বাসযোগ্য কিছু তারা হয়তো দিতে পারবেন, যেটা আমার মনে হয়। জি। আব্দুল বাতেন, আপনার কাছে কি মনে হয় এই যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করছি, অবশ্যই এটা খুবই মর্মান্তিক, এটার সাথে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পর্ক তো রয়েছেই। আপনারাও বারবার অনেক সময় বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটিও আসলে তার সাথে যুক্ত হয় কিনা এই ঘটনাটা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল ৭১-এর দর্শক শ্রোতাকে। যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মান্তিক ঘটনা, এবং আমরা প্রথম দিকে যেটা শুনেছি ক্রমান্বয়ে কিছুটা স্টেটমেন্টের একাধিকবার পরিবর্তন হয়েছে। তো সেগুলোর পিছনে যারা প্রচার করেছে কোনো উদ্দেশ্য থাকতে পারে, নাও থাকতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই এরকম নির্বিঘ্নে একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো, তারপরে চলে গেল, এর মধ্যে তো বোঝা যায় যে নজরদারির ঘাটতি আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এই একটা কারণেই আমরা ঢালাও মন্তব্য করতে চাই না যে পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সামগ্রিকভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কিছুটা তো সমস্যা আছেই। মানুষের মধ্যে একটা ধারণা কাজ করতেছে যে পুলিশ এখনও ভয়ভীতির মধ্যে আছে, তাদের আগের অবস্থায় ফিরতে পারে নাই। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় বলেছেন যে পুলিশ তাদের মনোবল ফিরে পেয়েছে এবং আগের অবস্থায় আছে, কিন্তু বাস্তবে আমাদের কাছে সেটা মনে হচ্ছে না। আমরাও তো একটা এলাকায় বসবাস করি বা পুলিশের সঙ্গে কথাবার্তা বলতে হয়, কাজ করতেছি। আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এমনি তো সংকট আছে, কিছু উপায় উপকরণের সংকট আছে, যানবাহনের সংকট আছে, তারপরে ক্রমান্বয়ে কেন জানি মনে হচ্ছে যে পুলিশের যে ইউনিফর্মের একটা যে গুরুত্ব বা শক্তি বা একটা প্রভাব, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অন্য কথায় যদি বলি, পুলিশকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে সাধারণ মানুষ একটু ভয়, কথাটা বলাটা ঠিক হয় কিনা জানি না, বা সমীহ করবে, বা আবার ধরে নিলাম না ভয়ই করবে, করা উচিত। যদি কিছুই না করে, যে একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আসছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, একটু সতর্ক অবলম্বন করবে, এরকমটা মনে হয় না। এমন সাধারণ মানুষ পুলিশদের সঙ্গে বসে গল্পগুজব করে, বাইরে যখন তারা টহলে যায়। এমনি আমার সেনাবাহিনীতে চাকরি করার কারণে আমাদের সঙ্গে অনেক কিছু বাজে। যেমন আমরা কিন্তু ক্যাপ ছাড়া একজন সৈনিক বাইরে ঘুরবে, উই জাস্ট ক্যানট ইমাজিন। ক্যাপ ছাড়া, এই টুপি ছাড়া পুলিশ দেখলে আমার ব্যক্তিগতভাবে আমি অস্বস্তি বোধ করি। এটা হচ্ছে টুপি হচ্ছে, ক্যাপ হচ্ছে তার পার্ট অফ ইউনিফর্ম ছাড়া যাচ্ছে। তারপরে যেখানে সেখানে দাঁড়িয়ে চা খাওয়া, ইউনিফর্ম পরে দ্যাট টু অ্যাগেন, অস্ত্রও আছে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করে ফেলেছি সময়ের ব্যবধানে। এই কম্প্রোমাইজ হতে হতে পুলিশের যে একটা মানে ইমেজ, সেটা ক্ষুণ্ণ হয়ে গেছে। সেটি আসলে আমাদের বাপদাদার কাছে আমরা গল্প শুনেছি, ওই হাফ প্যান্ট পরা পুলিশ আসতো আগে, মানে গ্রামের মুখে থাকতেই
গ্রাম নাকি শূন্য হয়ে যেত, মানে পুলিশ আসতেছে বা চৌকিদার আসতেছে বা মানে মানুষ যেভাবে আগে ভয় পেত বা সম্মান করতো শুধু সেই জায়গাটি আসলে আমার মানে শুধু ইয়াবা খাচ্ছে সেটা দেখে ফেলছে হ্যাঁ। আর চারজনকে, এটা আমার কাছে আসলে কোনোভাবে বিষয় এটা না। আসলে এটা আসলে- এবং এখানে ব্যক্তিগত লোভ থাকতে পারে, ব্যক্তিগত এবং ক্রোধ থাকতে পারে, এইটি জায়গা তো জমি দিন শেষে সংক্রান্ত একটি ঝামেলা মাদক, থাকতে তো পারে। এটা তো আর ওরা এভাবে মনে হয় আত্মীয়-স্বজন। খোলা কেউ কখনো খাবে না, মানে ছাদে খোলা ছাদে খাচ্ছে, কারণ আমরা এখন তো মোটামুটি ওই বাড়িটাও দেখতে পাচ্ছি গণমাধ্যমে আসছে, এটা সম্ভবত নতুন কোনো বাড়ি তৈরি উনি হচ্ছে বাড়ি এরকম। তৈরি করছেন। তো একেবারে খোলামেলা, সেখানে এরকম খোলা অবস্থায় ইয়াবা খাচ্ছে, এটা এবং একটা- ওই আশেপাশের সবাই মোটামুটি ওনারা একই মানে হিন্দু সম্প্রদায়ের একই সম্প্রদায় এবং আত্মীয় স্বজনও হতে কিন্তু পারে। এখানে ওই আবার- ছেলেগুলো রেখে আবার প্রায় আসতো। জি প্রায় আসতো। ফজলুল হুদা বাবুল, যেটি আসলে জানতে চাই আপনার কাছে, এই ঘটনার প্রেক্ষিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবারই হচ্ছে সামনে বক্তব্য আসছে এবং একই সাথে প্রশাসনের কথাও হচ্ছে। আমাদের একজন অতিথি বললেন যে সেই মনোবলটা বা সেই শক্তিটা এখনো ফিরে পায়নি এই বা যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন সেই জায়গায়। সরকার তো বলছে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেখানে সবারই প্রথম প্রশ্ন, যেটা আপনারা বেশিরভাগ বলেন সরকারি দল, আগের যেই রেজিম সেটি এখনো আছে বলে আপনাদের এটি ম্যানেজ করতে সমস্যা হচ্ছে, তাহলে সেটিকে পরিবর্তন করা কেন যাচ্ছে না? জি ধন্যবাদ। সহ-আলোচক শ্রদ্ধাভাজন মাননীয় এমপি আব্দুল বাতেন এবং সাংবাদিক এবং ভালো বলেন আমাদের জিয়াউল ভাই, উনি সহ আপনার সকল দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা। হ্যাঁ, এটা তো কিছুটা হলেও সত্যি যে আগের রেজুমের গুলাই আছে। এখন বলতে পারেন তাহলে আপনারা যে প্রশ্ন আপনি আমাকে করেছেন যে আপনারা এগুলা সরাচ্ছেন না কেন, রাখছেন কেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, আমরা যখন বাংলা ব্যাকরণ পড়তাম কারক সমাস তখন এটা ছিল। এখন বিষয়টা হচ্ছে কি, দেখুন আপনার তো একটা পর্যায়ে গেলে আপনি তাকে ইন্সপেক্টর বানাতে পারেন। আজকে একজন সাব ইন্সপেক্টর রিক্রুট করে আপনার সারদাতে ট্রেনিং করতেও তো সময় লাগে। যারা এখন ওসি তারা কিন্তু গত 15 বছরে সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছেন, তাই নয় কি? যারা এখন ওসি তদন্ত তারাও তাই, যেসব এখন সাব ইন্সপেক্টর আছে তারাও তাই, ডিউটি অফিসারও তাই। আচ্ছা, ইউএনও কত সালে রিক্রুট হয়েছেন, বিসিএস কততম, ডিসি বিসিএস কততম? ওই সময় কি জামাত বিএনপির বলে তারা যে ট্যাগগুলো দিত আমাদেরকে, তাদের কি কোনো মানে, আমি তো মাইক্রোস্কোপের চেয়েও বেশি করে পরীক্ষা করা হয়েছে। আমার আপন ভাই, একটা মানুষের অ্যাড্রেস চেঞ্জ করা বোধহয় সবচেয়ে কষ্টের। আমার 4 ভাইয়ের চাকরি গিয়েছে, আরেক ভাই পুলিশের সাব ইন্সপেক্টর, আমাদের মধ্যে লেখাপড়ায় সবচেয়ে দুর্বল ছিলেন উনি, ধর্মে লেটার পেয়ে 3rd ডিভিশন পেয়ে পাশ করেছিলেন, কনস্টেবলের চাকরি নিয়ে প্রমোটেড উনি ছিলেন, প্রমোটেড সাব ইন্সপেক্টর ছিলেন। তার ছেলে ক্যাডেট কলেজে পরে আর্মিতে ভর্তি হতে হবে। বুদ্ধি কি, আমার নিজের ভাইদেরই চাকরি চলে যায়, অন্য ভাইদের, একজন আর এয়ারফোর্স অফিসার ছিলেন, গেছে, সবারই একই অবস্থা। তো আমরা ডিসিশন নিলাম যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন। তো অ্যাড্রেস চেঞ্জ করবে, সে তো গরিব মানুষ, তার জায়গা নেই, তো 2 কাঠা জায়গা কিনে বাড়ি করে রাজশাহীতে অ্যাড্রেস চেঞ্জ করে তার ছেলে এখন এয়ারফোর্সে আছে, আর্মি অফিসার আছে। তো আপনি বোঝেন যে কোন হিসেবে খুব বেশি হলে 10% লোক বিএনপি জামাতের এইভাবে ঢুকতে হয়েছে, এর বাইরে তো সবই ফ্যাসিস্টদের। তাহলে সবাইকে বের করে দিবেন, তাহলে আপনার দেশ চালাবেন দেশ চালানো কঠিন হয়ে যাবে।